আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ভারত ও ফ্যাসিস্টের বুদ্ধিজীবী দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্র করছে অভিযোগ স্বরাষ্ট্র উপদেষ্টার। খাগড়াছড়িতে ধর্ষণের গুজব ছড়িয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা। পূজার ছুটি শেষে খুলছে চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়। রাকসু ও চাকসু নির্বাচনের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপারের উপর চাঁদাবাজের হামলার ঘটনায় মামলা, আসামি ৩০ জন, ৭ জন গ্রেফতার। জয়পুরহাটে থমকে আছে 18টি সড়ক উন্নয়নের কাজ, দুর্ভোগ কমাতে দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের। এবং ধানে পোকার আক্রমণে দিশেহারা মেহেরপুরের কৃষকরা, বালাইনাশক প্রয়োগ করেও কাজ না হওয়ার ফলন বিপর্যয়ের আশঙ্কা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার জানিয়ে দেব বিস্তৃত সংবাদ। ভারত ও ফ্যাসিস্টের বুদ্ধিজীবীরা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্র করছে। তার অংশ হিসেবে দেশটিতে প্রধান উপদেষ্টার মূর্তি বানিয়ে অপমান করা হয়েছে। আর বাংলাদেশে প্রায় 800 মণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগিয়ে বিতর্কের সৃষ্টি করা হয়েছে, এমন অভিযোগ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, তাদের ইন্ধনেই খাগড়াছড়িতে ধর্ষণের গুজব ছড়িয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা হয়েছে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পালের বিরুদ্ধে কোরআন অবমাননার তদন্ত চলছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে অসন্তুষ্টের নগ্ন বহিঃপ্রকাশ ঘটিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের হিন্দুরা। বাংলাদেশের সরকার প্রধান নোবেলজয়ী ডক্টর ইউনূসের অসুর বা দৈত্য আকৃতির মূর্তি বানিয়ে বিতর্কের সৃষ্টি করেন তারা। বাংলাদেশে প্রচুর হিন্দু মানুষ থাকে না, তাদের যতটুকু নিরাপত্তার প্রয়োজন তিনি সেই নিরাপত্তাটুকু দেন না। প্রতিবাদ জানানোর জন্য এই থিমটা আমরা নিয়ে। শুধু তাই নয়, বাংলাদেশের 793টি পূজা মণ্ডপে প্রথমবারের মতো অসুরের মুখে দাড়ি লাগানো হয়, যা মুসলমানদের কটাক্ষের অভিযোগ তুলে প্রতিবাদ জানানো হয়, যেটি ফলাও করে প্রচার করে ভারতের গণমাধ্যম। স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, ভারত ও ফ্যাসিস্টদের দোসররা বাংলাদেশের সম্প্রীতি নষ্টের জন্যই এসব করেছে। একটি পার্শ্ববর্তী দেশ দুর্গাপূজার প্রতিমা তৈরি করার সময় আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাকে যেভাবে নিন্দনীয়ভাবে উপস্থাপন সংবাদ পাওয়া গেছে এবং অসুরের মুখে দাড়ি দেওয়ার কাজটির মধ্যে তারই যোগসূত্র দেখা যাচ্ছে। 793টা মণ্ডপে ফ্যাসিস্ট ও তাদের সহযোগীরা কয়েকটি পূজা মণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগিয়ে ধর্মীয় বিভেদ এবং সাম্প্রদায়িক উস্কানি ও সহিংসতার সৃষ্টির পায়তারা করেছিল। এই ঘটনায় কিছু ফ্যাসিস্ট বুদ্ধিজীবীদেরও ইন্ধন ছিল। প্রত্যেকটা ক্ষেত্রে জিডি করা হয়েছে, ইনভেস্টিগেশন চলতেছে। পাহাড় অশান্ত করতে মারমা কিশোরীকে ধর্ষণের গুজব ছড়ানো হয় বলে অভিযোগ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যদিও ভারত এসব অস্বীকার করেছে, তবে সন্দেহ দূর হচ্ছে না বাংলাদেশের। যে ধর্ষণের ঘটনাটি এত তুলকামাল কাণ্ড হয়েছে, মেডিকেল রিপোর্টে সেই ধর্ষণের কোনো আলামতেই পাওয়া যায়নি। সেনাবাহিনী যেমন আইন শৃঙ্খলা বাহিনী পাহাড়ের সাধারণ জনগণকে পাহাড়ি বাঙালির সহযোগিতায় এই ঘটনা আমরা সুষ্ঠু এবং সুন্দরভাবে মোকাবেলা করতে সক্ষম হয়েছি। ইতিমধ্যে পার্বত্য এলাকার অবরোধ ও 144 ধারা প্রত্যাহার করা হয়েছে। উনি কি বললো ওইটা না, যেহেতু আপনারা কিন্তু নিজেরাই ঘটনাটা দেখতেন, নিজেরা আপনারা চাক্ষুষ সাক্ষী, তো ওনার উদ্ধৃতি দিয়া তো আমাদের কোনো কিছু না। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পালের বিরুদ্ধে পবিত্র কোরআন অবমাননার অভিযোগ উঠেছে। জনতার রোষানলে পড়ে তাকে আটক করেছে পুলিশ। বিষয়টির তদন্ত চলছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এটা এখন পর্যন্ত এটা যেহেতু অনুসন্ধান শেষ হয় নাই, এই জন্য আমরা এটার সাথে যোগসূত্র আছে কিনা বলতে পারবো না। নির্বাচন সামনে রেখে নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রস্তুত করা হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচন ব্যাপারে আপনার মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।
এদিকে আন্দোলনকারীদের অবরোধ প্রত্যাহারের পর আজ সকাল 6টা থেকে খাগড়াছড়ি সদর ও গুইমারায় 144 ধারা তুলে নিয়েছে প্রশাসন। 8 দিন পর 144 ধারা প্রত্যাহার করায় আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানও শিথিল করা হয়েছে। ফলে খাগড়াছড়ি মানুষের জীবনযাত্রা স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে। এর আগে স্কুল ছাত্রী ধর্ষণ ঘটনা ও সড়ক অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে গত 27 সেপ্টেম্বর দুপুর 2টা থেকে 144 ধারা জারি করে প্রশাসন। দুর্গাপূজার ছুটি শেষে আজ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। ক্লাস পরীক্ষাও শুরু হয়েছে। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, রাকসু, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে প্রার্থীদের প্রচারণার নতুন সময়সূচি নির্ধারণ করেছে রাকসু নির্বাচন কমিশন। নতুন সময়সূচি অনুযায়ী এখন থেকে সকাল 8টা থেকে 14 অক্টোবর রাত 12টা পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। এ বিষয়ে রাকসুর কোষাধ্যক্ষ ও প্রধান রিটার্নিং কর্মকর্তা প্রফেসর ডক্টর সিতাউর রহমান জানান, সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত প্রচারণার সময় নির্ধারণ করা হয়েছে। শুধু 14 অক্টোবর রাত 12টা পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। বিশ্ববিদ্যালয় খোলার পর বৈরী আবহাওয়ার মধ্যেই প্রার্থীরা প্রচারণায় নেমেছেন। তবে ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি এখনো কিছুটা কম। এদিকে 15 অক্টোবর অনুষ্ঠিত হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, চাকসু ও হল সংসদ নির্বাচন। কিন্তু প্রচারণার প্রথম দিন থেকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বন্ধ হয়ে যায় ক্যাম্পাস। বন্ধের পর আজ ক্যাম্পাস খোলায় প্রার্থীরা পুরোদমে শুরু করেছে প্রচারণা। বিভিন্ন ফ্যাকাল্টি থেকে শুরু করে চায়ের দোকান কিংবা ক্যান্টিন সবখানে চলছে প্রচারণা, চলছে কুশল বিনিময়। প্রার্থীরা শিক্ষার্থীদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। 35 বছর পর অনুষ্ঠিতব্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ, চাকসু ও হল সংসদ নির্বাচনে এবার 908 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। নরসিংদী পৌর শহরে চাঁদা আদায়ে বাধা দেওয়ায় পুলিশের উপর হামলার ঘটনায় মামলা হয়েছে। শনিবার রাতে শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল আহমেদ বাদী হয়ে সদর থানায় মামলা করেন। মামলায় 5 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও 25 থেকে 30 জনকে আসামি করা হয়। এই ঘটনায় এই পর্যন্ত 7 জনকে আটক করেছে পুলিশ। গতকাল শহরের আরশিনগর এলাকায় 2 জনকে আটকের ঘটনায় নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেনের উপর হামলা চালায় চাঁদাবাজরা। তাকে নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। বরিশালে আলোচিত গৃহবধূ লিমা হত্যাকাণ্ডে স্বামী সোহরাব হোসেন আকনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রকিবুল ইসলাম এই রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মোখলেসুর রহমান বাচ্চু জানান, 2011 সালে বরিশালের মুলাদির গৃহবধূ লিমাকে তার প্রথম স্বামীর কাছ থেকে ডিভোর্স করিয়ে বিয়ে করেন একই এলাকার সোহরাব হোসেন আকন। তবে 2 লাখ টাকা যৌতুকের দাবিতে বিয়ের 2 বছরের মধ্যেই 2013 সালে স্ত্রীকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে স্বামী সোহরাব। জাতীয় নির্বাচনে তফসিল ঘোষণার আগে নভেম্বরে নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর দাবিতে রংপুরে গণপ্রজাতন্ত্র ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে তিস্তা নদী রক্ষা আন্দোলন। দুপুরে ভারী বৃষ্টি উপেক্ষা করে সংগঠনের প্রধান সমন্বয়কারী বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুল নেতৃত্বে নগরীতে পদযাত্রা করা হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয় জেলা ও মহানগর বিএনপির নেতারা। দাবি আদায়ে বিভিন্ন কর্মসূচি পালন ঘোষণা করেছে তিস্তা নদী রক্ষা আন্দোলনের নেতারা। সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারা বাংলাদেশের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট অধ্যাপক ডাক্তার AQM বদরুদ্দোজা চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার মজিদপুর দয়হাতার বাড়িতে নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। সকালে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে বাদ জোহর মরহুমের কবর জিয়ারত করে দলীয় নেতাকর্মীরা ও স্বজনরা। দুপুরে স্থানীয় একটি মাদ্রাসায় এতিম ও অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয়।
তার কবর জিয়ারত শেষে বিকল্পধারা বাংলাদেশের নির্বাহী প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত মেজর আব্দুল মান্নান বলেন, বিকল্পধারা বাংলাদেশ আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে। এই সময় তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরম বন্ধু ছিলেন প্রয়াত রাষ্ট্রপতি অধ্যাপক ডাক্তার বি চৌধুরী। জুলাই জাতীয় সনদের আইনে ভিত্তি না থাকলে বর্তমান সরকারের রাষ্ট্র পরিচালনা অবৈধ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও প্রচার বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। ময়মনসিংহ প্রেস ক্লাবে মহানগর জামায়াতের মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সরকার যদি জনগণের দাবি উপেক্ষা করে তাহলে রাজপথে আন্দোলন অব্যাহত রাখতে তারা বাধ্য হবে বলেও জানান তিনি। জয়পুরহাটের বিভিন্ন এলাকার গ্রামীণ সড়কের উন্নয়ন কাজ থেমে আছে দীর্ঘদিন থেকে। 2023 থেকে কাজ শুরু হলেও 24-এর 5 আগস্টের পর থেকে বন্ধ আছে সব সড়কের উন্নয়ন কাজ। ফলে চলাচলের চরম দুর্ভোগে পড়াচ্ছেন এলাকাবাসী। দ্রুত সড়কগুলো সংস্কারের দাবি স্থানীয়দের। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলামের রফিকের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। দ্বাদশ সংসদ নির্বাচনের আগে জয়পুরহাটের গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বরাদ্দ আসে 572 কোটি 82 লাখ 61 হাজার টাকা। 18টি প্রকল্পের মাধ্যমে জেলার 5টি উপজেলার শতাধিক গ্রামীণ সড়ক উন্নয়নের কাজ হাতে নেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। বৃহত্তর পাবনা ও বগুড়া জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প 2-এর আওতায় সড়কগুলোর নির্মাণ কাজের উদ্বোধন করা হয় 2023 সালের সেপ্টেম্বরে। এক বছরের মধ্যে সব কাজ শেষ হওয়ার কথা থাকলেও 5 আগস্টের পর দায়িত্বপ্রাপ্ত ঠিকাদাররা গা ঢাকা দেওয়ায় থেমে যায় এর উন্নয়ন কাজ। সেই থেকে চলাচলে চরম দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী। প্রায় লক্ষাধিক মানুষ আমাদের এই রাস্তা দিয়ে চলাচল করে। 2 বছর আগে খোয়া বিছে পালিয়ে গেছে, জায়গা জায়গা ভাঙ্গে আলে গেছে। আমাদের ভ্যান গাড়ি এগুলা নিয়ে যাওয়ার সমস্যা হয়। ময়লা পানি কাদু জমে থাকে, তাদের পা এলে ময়লা পানি বললে তো পচা ঘা হয়ে যাবে, নোংরা হয়ে যাবে, ছেলেপল স্কুলে যেতে পারে না। আশা করছি নতুন সরকার এসে আমাদের রাস্তাঘাট তাড়াতাড়ি ভালো হবে। দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করার আশ্বাস এলজিইডির এই প্রকৌশলীর। জয়পুরহাটে প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যে কার্পেটিং এর কাজ আপাতত বন্ধ আছে। আবহাওয়া অনুকূলে পরিবেশ আসলে আমাদের কার্পেটিং এর কাজগুলো শুরু হবে ইনশাল্লাহ। তখন দেখবেন কাজের অনেক গতি পাবে। জনসাধারণের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে সড়ক উন্নয়নের কাজ শেষ করতে দ্রুত উদ্যোগ নেওয়ার দাবি স্থানীয়দের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। যশোর বেনাপোল মহাসড়কে আমরাখালী বিজিবি চেকপোস্টে সোহাগ পরিবহনে একটি বাসে তল্লাশির সময় বিজিবি সদস্যরা ড্রাইভারকে মারধর করে। এর প্রতিবাদে সকাল 10টা থেকে দুপুর 12:30 পর্যন্ত বেনাপোল যশোর সড়ক অবরোধ করে রাখে মোটর শ্রমিকরা। এ সময় যান চলাচল বন্ধ হয়ে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এ ব্যাপারে বিজিবির পক্ষ আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করা হলে শ্রমিকরা তাদের অবরোধ তুলে নেয়। ধানে পোকার আক্রমণে দিশেহারা মেহেরপুরের কৃষকরা। বিভিন্ন ধরনের বালাইনাশক প্রয়োগ করেও কাজ না হওয়ায় ফলন বিপর্যয়ের আশঙ্কা তাদের। কৃষি কর্মকর্তারা বলছেন, মাজরা ও কারেন্ট পোকার আক্রমণ এবং গোড়াপচা রোগে জেলার কোনো কোনো স্থানে ধানের ক্ষতি হচ্ছে। সংকট উত্তরণে পরামর্শ দেওয়া হচ্ছে জানিয়ে তারা বলেন, বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা নেই। মেহেরপুর প্রতিনিধি উম্মে ফাতেমা রচনার রিপোর্ট জানাচ্ছে মিজান শাহজাহান। মেহেরপুরের হিজুলি গ্রামের কৃষক কামরুল ইসলাম 2 বিঘা জমিতে বিরি ধান 51 আবাদ করেছেন। এরই মধ্যে মাজরা পোকার আক্রমণে নষ্ট হয়েছে আবাদকৃত অর্ধেক জমির ধান। বাকি জমির ধান রক্ষায় বালাইনাশক প্রয়োগ করেছেন, তবে শঙ্কা কাটেনি তার। 5-6 বীজ ঠেকায় কোন রকম ঠেকেছি, আর 1 বীজ পুরো ছেড়ে দিয়েছি। কোনো বিষে কাজ করছে না। এই বছরে যা খারাপ, পচা লাগা আর পোকাতে একদম পুরো ভ্যাস করে দিয়েছে মাঠ। এবার জেলায় আমন ধানের আবাদ হয়েছে 26,860 হেক্টর জমিতে। অনেক স্থানে আমনের ক্ষেতও ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কৃষি অফিসের সহায়তা না পাওয়ার অভিযোগ আছে কারো কারো। কৃষকরা বলছেন, একদিকে পোকার হানা, অন্যদিকে বালাইনাশকের দাম বেড়ে যাওয়ায় নানামুখী সংকটে পড়েছেন তারা। অনেক জমিতে কারেন্ট লেগেছে, পুরা খেয়ে ফেলছে, কেউ 2-3 বার কারেন্ট গাবিয়ে দিয়েছে। এই বিষয়ে কোনো কাজ হয়েছে না। এবার যা অবস্থা ধানের, তা মোটামুটি ধরেন 8 মণ থেকে 10 মণ ধান হবে, তার মধ্যে খরচ তো উঠবে না। তাহলে আমরা এগুলা কিভাবে আমরা খাবো, কিভাবে আবার তার সামনে আবাদ করবো? কন্ট্রাক্টের জমি নিয়েছি আমি, সেই কন্ট্রাক্ট সেই লোককে কিভাবে দেবো আর কি করে খাবো,
আমার কোনো ক্ষমতাই নাই সেই জমিতে আবাদে পানিতে যাব। ধান রোপণে লাইন ও গ্রুপিং পদ্ধতি অনুসরণ করলে পোকার আক্রমণ কমে যাবে বলে জানিয়েছে কৃষি অফিস। একই সাথে মাজরা পোকা দমনে হাত জাল ও বালাইনাশক ব্যবহারের পরামর্শ দিচ্ছেন তারা। বৃষ্টি হচ্ছে, গরমও আছে, যার ফলে মাজরার বংশ বিস্তারটা বেশি হচ্ছে। তো এক্ষেত্রে আমরা কৃষকদেরকে সমন্বিতভাবে এই বালাইটা দমনের জন্য বলছি। যখন মাজরা পোকার ফসল নষ্ট করে নতুন করে কুশি দেওয়ার মাধ্যমে সে অনেকখানি ক্ষতি পুষিয়ে নিতে পারে। যেহেতু এখন সর্বোচ্চ কুশি পর্যায়ে আছে, তো যদি আমরা এখন দমন করে ফেলতে পারি তাহলে আসলে ফলনে এর কোনো নেগেটিভ প্রভাব পড়বে না। কৃষি অফিস আশার বাণী শোনালেও হতাশা কাটেনি কৃষকদের, কারণ এরই মধ্যে অনেকের আবাদকৃত ধানের অর্ধেক নষ্ট হয়ে গেছে। এতে উৎপাদন খরচ না উঠে লোকসানের আশঙ্কা তাদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। চাকরিতে 14তম গ্রেড ও টেকনিক্যাল পদমর্যাদা দেওয়াসহ 6টি দাবিতে জামালপুরে কর্মবিরতি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা। ইপিআই, টাইফয়েড কনজুগেট, ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন সহ সব কার্যক্রম বর্জন করেন তারা। একই দাবিতে নাটোরের স্বাস্থ্য সহকর্মীরা কর্মবিরতি পালন করেছেন। কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী 1 অক্টোবর থেকে কর্মবিরতি শুরু হলেও সরকারি ছুটির কারণে আজ সকাল থেকে আনুষ্ঠানিক কর্মবিরতি শুরু করেন তারা। বাগেরহাটে শূন্য পদে নিয়োগ, পদোন্নতি, পদোন্নয়ন সহ 5 দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। বাগেরহাট প্রেস ক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় কর্মসূচির অধীনে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি এই সংবাদ সম্মেলন করে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউব দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।